হ্যালো দর্শক, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত তামিল মুভি ব্যাড গার্ল। সিনেমাটিতে 16 বছর বয়সী একটি টিনেজ মেয়েকে দেখানো হয়েছে, যে সারাক্ষণই ছেলেদেরকে নিয়ে চিন্তা করত। তার একমাত্র স্বপ্ন ছিল সে তার পার্টনারের সাথে একান্তে একটি রুমে সময় কাটাবে, আর কেউ তাকে ডিস্টার্ব করবে না। স্কুল জীবন থেকে মেয়েটা বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কে জড়ায়, বহু ছেলেদের সাথে শারীরিকভাবেও ঘনিষ্ঠ হয়। এসব জানতে পেরে পরিবার থেকে বাধা দেওয়া হয়, কিন্তু ধীরে ধীরে পরিবারের সাথেও তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। আর তারপর মেয়েটির কি হয়েছিল জানবো আজকের এক্সপ্লেনেশনে। তাহলে চলুন চলে যাই মূল গল্পে। মুভির গল্প শুরু হয় 2004 সাল থেকে। এখানে আমরা রামিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। সে হাই স্কুলের স্টুডেন্ট, তার বয়স 16 বছর, যার মাত্র একটি স্বপ্ন ছিল, একদিন তার একটা সুন্দর বাড়ি হবে, সেখানে সে নিজের লাইফ পার্টনারের সাথে শান্তিতে থাকবে। সেখানে কেউ তাকে বাধা দেবে না, কেউ তাকে কন্ট্রোল করবে না। রামিয়ার পরিবারে ছিল তার মা, বাবা এবং দাদি। দাদি ছিল খুবই স্ট্রিক্ট, এমনকি রামিয়ার পিরিয়ড হলে দাদি তাকে কিছুই ছুতে দিতেন না এবং সবসময় নিজের রুমে থাকতে বলতেন। রামিয়ার মা সেই স্কুলের টিচার ছিলেন যেখানে রামিয়া পড়তো, কিন্তু রামিয়ার মন ছিল সবসময় ছেলেদের দিকে। সে খুব দ্রুত নিজের একটা বয়ফ্রেন্ড চাইতো। একদিন রামিয়া দেখে একজন ছেলে তার বান্ধবীকে প্রপোজ করছে। মেয়েটা তাকে না বলে দেয়, আর এতে রামিয়ার অনেক খারাপ লাগে এবং সে নিজেই ওই ছেলেটিকে প্রপোজ করে। ছেলেটাও সম্মতি দেয় এবং তাদের রিলেশন শুরু হয়। কিছুদিন পর তারা কিস করে, কিন্তু বেশি দিন সেই সম্পর্ক টিকে না, ব্রেকআপ হয়ে যায়। সময় কেটে যায়। একদিন তাদের ক্লাসে আসে নতুন একটি ছেলে। এই ছেলেটির নাম নালান। সে এসেছে সিঙ্গাপুর থেকে। নালান খুব চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলে না। এই রহস্যময় স্বভাব রামিয়াকে তার প্রতি আকৃষ্ট করে। নালান যেহেতু খুব ইন্ট্রোভার্ট ছিল এবং স্কুলের কারোর সাথেই বেশি কথা বলতো না, আর তাই রামিয়া তার সাথে স্কুলে কথা বলতে না পেরে তাকে অনলাইনে খুঁজতে থাকে। ফেসবুকে অনেক খুঁজেও সে নালানের কোনো অ্যাকাউন্ট খুঁজে পায় না। নালানের কাছে একটা ফোন ছিল, সে ফোনটা স্কুলে নিয়ে আসতো, কিন্তু স্কুলে ফোন আনা নিষেধ ছিল। নালান ফোনটা সবসময় লুকিয়ে ইউজ করত, কিন্তু একদিন রামিয়ার মা অর্থাৎ টিচার সেই ফোনটা দেখে ফেলে এবং সাথে করে নিয়ে যায় এবং টিচার্স রুমে জমা করে রাখে। কিন্তু রামিয়া টিচার্স রুম থেকে সেই ফোনটা চুরি করে এনে আবার নালানের ব্যাগে রেখে দেয়। নালান সেটা বুঝতে পারে এবং সে এটাও বুঝতে পারে রামিয়া তাকে পছন্দ করে এবং লুকিয়ে লুকিয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর এই ব্যাপারটা বুঝেই সে রামিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর এখান থেকেই শুরু হয় তাদের চ্যাটিং। তারা অনলাইনে মেসেজের মাধ্যমে অনেক কথা বলতো, কিন্তু স্কুলে তারা কোনো কথাই বলতো না। কিন্তু এইভাবে আর তাদের মন ভরছিল না। তারা দেখা করতে চাইতো, কিন্তু স্কুলে দেখা করা সম্ভব ছিল না, ধরা পড়ার ভয় ছিল। আর এই সময় স্কুলে একটা ট্রিপ ঘোষণা করা হয়। তারা ঠিক করে সেখানেই তারা ভালোভাবে কথা বলবে এবং দেখা করবে। কিন্তু ট্রিপেও দেখা করা কঠিন হয়ে পড়ে, কারণ ছেলেদেরকে এবং মেয়েদেরকে আলাদা রাখা হয়েছিল। রামিয়ার বান্ধবীরা সারাক্ষণই তার সাথে সাথে থাকছিল। কেউ যেহেতু জানে না নালানের সাথে তার সম্পর্ক রয়েছে, তাই তাদেরকে কেউ স্পেস দিচ্ছিল না। রামিয়া আর নালানও একে অপরের কাছ থেকে দূরেই থাকছিল। তারা ট্রিপে যেখানে গিয়েছিল সেখানেই নাইট স্টে করার কথা ছিল। রামিয়া অন্যান্য মেয়েদের সাথে একই রুমে ছিল, তাই তাদেরকে ফাঁকি দিয়ে নালানের সাথে দেখা করাটা একটু ঝামেলার ছিল। শেষে নালান রাতের বেলা রামিয়াকে মেসেজ করে বাইরে আসতে বলে। রামিয়া যায় এবং তারা একটা ভাঙা পুরনো বাড়িতে বসে অনেক কথা বলে, কিসও করে এবং সারা রাত তারা সেখানেই থেকে যায়। রামিয়া রাতভর বাইরে থাকায় সহপাঠীরা জেনে যায় এবং তাদের নিয়ে নানা কথা বলতে থাকে, কিন্তু রামিয়া এসব নিয়ে একদম মাথা ঘামায় না, কারণ সে নালানের সাথে খুবই হ্যাপি ছিল। ট্রিপ শেষ করে তারা বাড়ি ফেরে, সব ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন রামিয়ার মা দেখতে পান এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে কিস করছে। রামিয়ার মা সেই মেয়েটিকে এবং ছেলেটিকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় এবং তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। আর এতে করে মেয়েটি রেগে যায় আর বলে, আমাকে ধরলেন, কিন্তু রামিয়া তো নালানের সাথে এক রাত বাইরে কাটিয়ে এসেছে তার বেলায়। এটা শুনে রামিয়ার মা তো হতবাক হয়ে যান। পরদিন প্রিন্সিপাল রামিয়া এবং নালানকে ডেকে তাদের ফোন চেক করেন এবং সব প্রমাণ পাওয়া যায়। রামিয়ার মা রাগে তার ফোন, ইন্টারনেট, টিভি সবকিছু বন্ধ করে দেন। নালানের পরিবারও এতে খুব রেগে যায়, আর এতে রামিয়া মায়ের ওপর খুব ক্ষুব্ধ হয়। সে মনে করে মা তার জীবনটা নষ্ট করছে। রাগে রামিয়া সিদ্ধান্ত নেয় সে নালানকে নিয়ে পালিয়ে যাবে। বন্ধুর মাধ্যমে নালানকে মেসেজ পাঠায়। নালানও রাজি হয়ে যায়, আর তারপর রাতের বেলা রামিয়া লুকিয়ে বেরিয়ে নালানের বাড়ির সামনে আসে। কিন্তু বেরোনোর সময় নালান ধরা পড়ে যায় তার পরিবারের লোকের কাছে, আর তার পরিবার তাকে জোর করে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়। এই খবর শুনে রামিয়া খুব ভেঙে পড়ে, আর সে তার মাকে এর জন্য দোষী মনে করতে থাকে। সে সিদ্ধান্ত নেয় সে এ বাড়িতে আর থাকবে না, হোস্টেলে চলে যাবে। রামিয়া হোস্টেলে চলে যায়। সে নালানকে ভুলতে পারে না, আর মনে মনে ভাবতে থাকে কবে সে ফিরে আসবে। আর এইভাবেই দিন, মাস, তারপর বছর কেটে যায়। 3 বছর পর রামিয়া এখন কলেজে পড়ে, অনেকটাই বদলে গেছে সে।
আগের মতো হাসি খুশি আর নেই, নিজেকে গুটিয়ে নিয়েছে। আর এই 3 বছরে রামিয়া অনেকগুলো সম্পর্কে জড়িয়েছে, কিন্তু কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। আর রামিয়ার মায়ের সাথে তার সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। এখন রামিয়া মায়ের সাথে প্রায় কথাই বলে না, আর বিশেষ প্রয়োজন ছাড়া সে বাড়িতেও যেত না। এরপর রামিয়ার জীবনে আসে অর্জুন নামের একটি ছেলে। অর্জুন রামিয়ার কলেজেরই সিনিয়র ছিল। রামিয়া অর্জুনের সাথে খুব সিরিয়াস প্রেমে চলে যায়, আর অর্জুনও রামিয়ার সাথে খুব সিরিয়াস ছিল। রামিয়া এতটাই ডেসপারেট ছিল যে গ্রুপ ডেটিং এর জন্য সে বয়েজ হোস্টেলে চলে যেত। সেখানে অর্জুনের সাথে সে ফিজিক্যালও হতো। রামিয়া খুব খুশি ছিল, কারণ এতদিন সে যা চাইতো তাই হচ্ছে। সে অর্জুনের সাথে তার বাকি জীবনটা কাটিয়ে দেবে। দেখতে দেখতে অর্জুনের কলেজ শেষ হয়ে যায়, যেহেতু সে রামিয়ার থেকে 1 বছরের সিনিয়র ছিল। অর্জুন ইন্টার্নশিপ করার জন্য অন্য শহরে চলে যাচ্ছিল। অর্জুন তো এতে খুব খুশি ছিল, কিন্তু রামিয়া মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু তবুও রামিয়া অর্জুনকে কিছুই বলে না, বরং তাকে পুরো সাপোর্ট দেয়। সে অর্জুনকে বলে, তুমি যদি সেখানে গিয়ে সেটেল হয়ে যাও তাহলে আমাদের দুজনের জীবন খুব সহজ হয়ে যাবে। এরপর অর্জুন চলে যায়, কিন্তু চলে যাবার পর অর্জুন আর রামিয়ার সঙ্গে যোগাযোগ করে না। রামিয়া তাকে বারবার ফোন করে, কিন্তু অর্জুনের সাথে সে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। সে ভয় পাচ্ছিল অর্জুনের আবার কিছু হয়ে গেল না তো। কিন্তু এরপর রামিয়া জানতে পারে সেখানে রয়ে যাওয়া অর্জুনের ফ্রেন্ডের সাথে সে ঠিকই যোগাযোগ করছে। সে আরো জানতে পারে অর্জুন ওই শহরে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে সেটেল হয়ে গেছে। তাদের দুজনের পরিবারই একে অপরকে খুব ভালোভাবে চেনে, যার কারণে অর্জুন ওই মেয়েকেই বিয়ে করবে। এইসব শোনার পরও রামিয়া কোনো কিছুই বিশ্বাস করছিল না। সে আবারও অর্জুনকে ফোন দিতে থাকে, কিন্তু এইবার অর্জুনের নাম্বারটা সে বন্ধ পায়। রামিয়ার বান্ধবীরা তাকে বারবার বোঝাচ্ছিল যে অর্জুন তোকে চিট করছে, কিন্তু রামিয়া কারো কথায় কান দেয় না। সে অর্জুনের নতুন নাম্বার জোগাড় করে তাকে ফোন দেয়। অর্জুনকে রামিয়া ফোন দিলে এসব ব্যাপারে জিজ্ঞেস করলে অর্জুন এড়িয়ে যায় এবং মিষ্টি মিষ্টি কথা বলে রামিয়াকে আবারও ভুলিয়ে ফেলে। রামিয়া আসলে অর্জুনের প্রেমে এতটাই পাগল ছিল যে কোনো কিছুই তার নজরে পড়ছিল না। অর্জুন আসলে তার সাথে ডাবল গেম খেলছিল। অর্জুন যখন রামিয়ার সাথে রিলেশনশিপে যায় তার আগে অর্জুনের একটা গার্লফ্রেন্ড ছিল। সে যখন আবার অন্য শহরে যায় তখন তার পুরনো গার্লফ্রেন্ডের সাথে তার আবার দেখা হয়, আর তারা আবারও রিলেশনশিপে চলে যায়। রামিয়া বারবার অর্জুনকে ফোন করত, কিন্তু অর্জুন তাকে অ্যাভয়েড করত। এক সময় তার সাথে রামিয়ার প্রচন্ড ঝগড়া হয় এবং রামিয়া জানতে পারে অর্জুন তাকে ছেড়ে দিয়েছে এবং সেই মেয়ের সাথে সে সেটেল হয়ে গেছে। এইসব জানতে পেরে রামিয়া খুব ভেঙে পড়ে। তার বন্ধুরা তাকে বোঝায়, আমরা তো তোকে আগেই বলেছিলাম এই ছেলে তোকে চিট করছে, তুই এর সাথে আর রিলেশনে থাকিস না। কিন্তু তুই তো আমাদের কথা কানেই নিসনি। তুই তো সবসময় এমন ছেলেকেই চাইতি যে তোর প্রেমে পড়বে, তার সঙ্গে ফিজিক্যাল হবি, আর সে সারা জীবন তোর সঙ্গে থাকবে। কিন্তু এমনটা হবার নয়। যখনই কোনো ছেলে ফিজিক্যাল হয়ে যায় একবার, তারপর সে ওই মেয়েকে ছেড়ে দেয়। অর্জুনও ঠিক সেই রকমই করেছে। কিন্তু রামিয়া এতটাই কষ্ট পেয়েছিল অর্জুনের এই কাণ্ডে যে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর এর ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রামিয়ার এক বান্ধবী অর্জুনকে ফোন করে বলে রামিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর এই সব কিছুর জন্য তুমিই দায়ী। তাকে অন্তত একবার দেখতে আসতে পারো তুমি। কিন্তু অর্জুন এখানে আসতে সাফ মানা করে দেয় আর বলে, আমি কি করব, আমি তো ওর পেছনে পাগল হইনি, ওই আমার পেছনে পড়ে আছে। এটা বলে সে ফোন কেটে দেয়। আর এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন অর্জুন সার্টিফিকেট নেওয়ার জন্য কলেজে এসেছিল, আর সেইখানে রামিয়া তাকে দেখতে পায়। অর্জুনকে দেখেই তো রামিয়া চিৎকার করতে থাকে আর বলে, দুইটা মেয়ের সাথে একসঙ্গে সম্পর্কে থাকিস, লজ্জা করে না তোর? এইসব বলতে বলতে সে অর্জুনকে ধাক্কা দেয়। তখন অর্জুন বলে, আমি কি করব, আমাকে তুমি নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিতে, যার জন্য আমি বাধ্য হয়েছিলাম তোমার সঙ্গে থাকতে। তোমার সঙ্গে যা কিছু হয়েছে এই সব কিছু তোমার দোষেই হয়েছে, এতে আমার কোনো দোষ নেই। অর্জুন আর রামিয়ার ঝগড়া আশেপাশের মানুষগুলো ভিডিও করছিল। অর্জুন তো নিজের দোষ স্বীকার করেই না, বরং সমস্ত দোষ রামিয়ার উপর চাপিয়ে দেয়। অর্জুনের বন্ধুরাও রামিয়াকেই দোষারোপ করতে থাকে। অর্জুনের কথা শুনে রামিয়া একেবারে হতাশ হয়ে যায় আর চুপ করে যায়। অন্যদিকে রামিয়ার বান্ধবী সিলভি সেই সমস্ত মানুষের কাছ থেকে ফোন কেড়ে নিচ্ছিল যারা এই ঘটনাটা ভিডিও করছিল। সিলভি সবসময় রামিয়াকে বোঝাতো যে অর্জুন ভালো ছেলে নয়, সে তোকে চিট করবে, কারণ সিলভি চাইতো না রামিয়ার সাথে কোনো খারাপ ঘটনা হোক। কিন্তু রামিয়া তো সম্পূর্ণ নিজের ইচ্ছায় চলতো, সে কারো কোনো কথা শোনার মেয়েই ছিল না। এরই মধ্যে একদিন রামিয়ার মা তাকে ফোন করে আর জানায় যে তার দাদি মারা গেছে। রামিয়া তার গ্রামে যায় তার দাদিকে শেষ বিদায় জানাতে। যদিও দাদির সাথে তার কোনো রকম মতের মিল ছিল না, কিন্তু তারপরেও সে দাদিকে অনেক ভালোবাসতো। দাদির মৃত্যুতে সে বড় ধরনের একটা ধাক্কা খায় এবং সে অনেক ভেঙে পড়ে। রামিয়ার দাদির শেষ কাজ শেষ হওয়ার পর রামিয়া চলে যায় আবারও হোস্টেলে, আর এইভাবেই কেটে যায় অনেকগুলো বছর। এখন রামিয়ার পড়াশোনা শেষ হয়ে গেছে, তার বয়স 32 বছর। রামিয়া কোনো চাকরি করতো না, এমনকি তার জীবনে কোনো জীবনসঙ্গীও ছিল না। এত নতুন বয়ফ্রেন্ড হওয়ার পরেও সে শেষমেশ একাই রয়ে গেছে।
এরই মধ্যে রামিয়া আবারও একটি ছেলের সাথে সম্পর্কে জড়ায়। ছেলেটির নাম ইরফান। ইরফানের সাথে সম্পর্কে জড়ানোর প্রথম রামিয়া মনে করত এই ছেলেটাই তার সেই জীবনসঙ্গী যাকে সে এতদিন খুঁজে এসেছে। প্রথম দিকে ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সমস্যা তৈরি হতে থাকে। তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে রামিয়া ইরফানকে ছেড়ে চলে যায়। ইরফানও রামিয়াকে ভুলে নতুন সঙ্গী খুঁজে নেয়। কিন্তু কিছুদিন পর রামিয়া নিজেকে একা অনুভব করতে থাকে। সে ভাবতে থাকে ইরফান তার জন্য ভালোই ছিল, সে আরবারও ইরফানের কাছে ফিরে আসতে চায়। কিন্তু এসে দেখে ইরফানের নতুন একজন গার্লফ্রেন্ড হয়েছে, যা দেখে রামিয়া খুব ভেঙে পড়ে। সে ইরফানের সাথে লিভ ইন রিলেশনে ছিল, তাই ইরফানের বাড়িতে তার জিনিসপত্রগুলো রয়ে গিয়েছিল। সে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। রামিয়া এবার বুঝতে পারে ইরফানের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া তার ঠিক হয়নি। ইরফানের সাথে সে ভালোই ছিল, আর ইরফানকে সে শুধুই ভুল বুঝেছে আর সম্পর্কটা ভেঙে বেরিয়ে এসেছে। কিন্তু এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। ইরফানের সাথে সম্পর্ক ভেঙে যাবার পর রামিয়া আবারও একা হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে আমার পরিবারের মানুষগুলোর কারণেই আজ আমার এই অবস্থা। আমার মায়ের অতিরিক্ত শাসনের কারণেই আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখানে সে নিজের ভুল বোঝার পরিবর্তে উল্টো পরিবারের মানুষদেরকে দোষারোপ করতে থাকে, আর সবচাইতে বেশি সে দোষ দিত তার মাকে, যেই মা কিনা তাকে সবচাইতে বেশি ভালোবাসতো আর তার কেয়ার করত। রামিয়া তার বান্ধবী সিলভিকে ফোন করে। সিলভি মা হতে চলেছে। সিলভি এখন অস্ট্রেলিয়াতে থাকে, সেখানকার একটি ছেলের সাথে তার বিয়ে হয়েছে। সিলভি সবসময় ফোনের মাধ্যমে রামিয়ার সাথে যোগাযোগ করত। একমাত্র সিলভির সাথেই রামিয়ার যোগাযোগ ছিল। সিলভি সবসময় তাকে ফোন করত এবং তার সাথে যোগাযোগ রাখত। রামিয়া সিলভিকে অনেক পছন্দ করত এবং সে ভাবতো তার জীবনটাও তো সিলভির মতো হতে পারত। সে তো সবসময় এমন একটা জীবনই চেয়েছিল। সে সিলভিকে বলে, এমনকি আমি তো আমার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য তার সাথে ফিজিক্যাল পর্যন্ত হয়েছি, তাহলে কেন তারা বারবার আমাকে ছেড়ে চলে যায়? সিলভি তাকে সবসময় বোঝাতো। সে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুই ধৈর্য ধর। সে আরো বলে, রামিয়া, তোর জীবনের প্রতিটি ঘটনাই তোকে কিছু না কিছু শিখিয়েছে। ভালোবাসা কখনো জোর করে হয় না, আর ভুল মানুষকে ধরে রাখলে কষ্টই বাড়বে। তাই যা হয়েছে সেগুলো তুই ভুলে যা, আর নতুন করে তোর জীবনটা শুরু কর। একসময় দেখবি সব ঠিক হয়ে গেছে। অন্যদিকে রামিয়া যে মেয়েটার সাথে ফ্ল্যাট শেয়ার করতো সে বিদেশে চলে যাচ্ছিল। রামিয়া আবারও একা হয়ে যাবে। এরই মধ্যে একদিন শপিং মলে রামিয়ার সাথে নালানের দেখা হয়। নালান তখন তার ছোট মেয়েটিকে কোলে নিয়ে শপিং করতে এসেছিল। নালানের বিয়ের 5 বছর হয়ে গেছে। রামিয়া মনে মনে আফসোস করতে থাকে। সবাই যখন তাকে বলতো নালান ভালো ছেলে নয়, সে কখনোই সেটেল করতে পারবে না জীবনে, কিন্তু সেও সেটেল হয়ে গেছে আর রামিয়া একাই রয়ে গেছে। নালান বলে, আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। আসলে দুজনই দুজনকে দেখে ইমোশনাল হয়ে গিয়েছিল। রামিয়া নালানকে নিয়ে যায় তার এক ফ্রেন্ডের বাড়িতে, যেখানে তখন পার্টি চলছিল। আসলে রামিয়া সেখানে যাওয়ার জন্যই বের হয়েছিল। রাস্তায় নালানকে দেখে তাকেও সাথে করে নিয়ে যায়। ফ্রেন্ডদের সাথে তারা আড্ডা দিচ্ছিল, কিন্তু একসময় নালানের বাচ্চাটা ঘুমিয়ে যায়। তাকে বেডরুমে নিয়ে শুয়ে দেয়, আর তখন রামিয়া সেখানে আসে। পুরনো কথা বলতে বলতে তারা খুব ইমোশনাল হয়ে যায় এবং তারা খুব কাছাকাছি চলে আসে। তারা একজন আরেকজনকে কিস করতেই যাচ্ছিল, তখন নালানের স্ত্রী তাকে ফোন করে। নালানের যেন হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সে যা করছিল সেটা মোটেই ঠিক নয়। সে তার বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আবারও রামিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। তারপর কিছুদিন কেটে যায়। রামিয়ার রুমমেট চলে গেছে এবং রামিয়া নতুন একটা বাসা ভাড়া নিয়েছে। বাসাটা গুছিয়ে দেওয়ার জন্য সে তার মাকে নিয়ে আসে। তার মা জানালা খুলে ঘরগুলো পরিষ্কার করছিল, আর তখন রামিয়ার ছোট বাচ্চা বিড়ালটা সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। এতে রামিয়া অনেক রেগে যায় এবং তার মার সাথে অনেক চিল্লাচিল্লি করে এবং তাকে বলে, তুমি যখনই আমার জীবনে এসেছো তখনই আমার সাথে খারাপ কিছু ঘটেছে। তোমাকে এখানে নিয়ে আসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। রামিয়া তার মাকে এখান থেকে চলে যেতে বলে। রামিয়ার মা তো নিজের মেয়ের কাছ থেকে এমন কথা শুনে অনেক মন খারাপ করে, কিন্তু সে রামিয়াকে মুখ ফুটে কিছুই বলতে পারে না এবং সেখান থেকে চলে যায় বাড়িতে। রামিয়া তার বিড়ালটার জন্য অনেক কান্নাকাটি করে এবং মিসিং পোস্টার দিয়ে সারা এলাকায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে বিড়ালটা খুঁজে পায় না। ইরফান এবং তার গার্লফ্রেন্ডও তাকে সাহায্য করে, কিন্তু রামিয়া ইরফানের সাথে আর যোগাযোগ রাখতে চাচ্ছিল না, তাই সে তাকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই সিলভি একটা বাচ্চার জন্ম দিয়েছে এবং তার খুশি শেয়ার করার জন্য সে রামিয়াকে ভিডিও কল দিয়েছে। সিলভি বলে, জানিস, যখন আমার বেবিটা পেটে ছিল আমি একবার পড়ে গিয়েছিলাম। আমি তো খুব ভয় পেয়েছিলাম যদি বেবির কিছু হয়ে যায়। একটা বাচ্চা জন্ম দিতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু যখন আমি আমার বাচ্চার প্রথম কান্নার শব্দ শুনি তখন সব কষ্টই যেন আমি ভুলে গেছি। একটা মায়ের কাছে যে নিজের বাচ্চা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন মা হবার পর বুঝতে পারছি।
এই কথা শুনে প্রথমবারের মতো রামিয়ার তার নিজের মায়ের কথা মনে পড়ে। সিলভি আরো বলে, আমি আমার সর্বশক্তি দিয়ে আমার বাচ্চাকে সবসময় আগলে রাখবো। সে যদি ভুল করে তাহলে আমি তাকে শুধরানোর চেষ্টা করব, আর এতে যদি সে আমাকে ভুল বোঝে তবুও। রামিয়া ভাবতে থাকে সে তার মায়ের সাথে কত খারাপ ব্যবহার করেছে। সে যখন তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতো তখন না জানি তার মায়ের কতটা খারাপ লাগতো। সিলভি আরো বলে, তুই সবসময় তোর মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। তুই তোর অনেক বয়ফ্রেন্ডকে আই লাভ ইউ বলেছিস, কিন্তু কখনো কি তোর নিজের মাকে আই লাভ ইউ বলেছিস? একবার বলে দেখ, তুই মনে অনেক শান্তি পাবি। সিলভি আরো বলে, এখনো সময় আছে রামিয়া, তুই তোর মায়ের কাছে ফিরিয়ে যা, তাকে শক্ত করে জড়িয়ে ধর এবং তাকে কতটা ভালোবাসিস সেটা তাকে বল। আর সুখী হওয়ার জন্য বয়ফ্রেন্ডের পেছনে না ঘুরে তুই নিজে সুখী হ। যখন তুই নিজেকে ভালোবাসতে শিখবি, নিজে ভালো থাকতে শিখবি, তখনই তুই প্রকৃত সুখী হবি। এরপর রামিয়ার পোষা বেড়ালটা তার কাছে ফিরে আসে, আর রামিয়া বুঝতে পারে যে একটা সামান্য বেড়ালের জন্য তার মনটা এত খারাপ লাগছিল, তাহলে তার জন্য তার মায়ের কতটা খারাপ লাগে এইভাবে তো সে কখনো ভেবেই দেখেনি। এরপর রামিয়া ডিসাইড করে সে গ্রামে ফিরে যাবে এবং তার মায়ের কাছে ক্ষমা চাইবে। রামিয়া তার পুরনো স্কুলে ফিরে যায় যেখানে তার মাও চাকরি করত, আর সেদিনই রামিয়ার মা রিটায়ার্ড করছিল। এখানে বাকি স্টুডেন্টরা যখন রামিয়াকে দেখে তখন নিজেদের মধ্যেই বলাবলি করতে থাকে, আরে এটা সেই মেয়েটা না যার জন্য আমাদের স্কুল থেকে ট্যুরে নিয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। একটা মেয়ে বলে ওঠে, আমার মা তো বলে জীবনে আর যাই হোস, রামিয়ার মতো হোস না। আর এখানে এইটা বলে সবাই হাসাহাসি করতে থাকে, আর পাশ থেকে রামিয়া এই সব কিছুই শুনছিল। এইসব কথা শুনে রামিয়ার মনটা একটু খারাপ হয় এবং সে বুঝতে পারে তার জন্য তার মাকে এতদিন কি ধরনের কথা শুনতে হতো এখানে। কিন্তু তারপরেও তার মা কোনোদিন অভিযোগ করেনি, বরং তাকে সবসময় শুধরানোর চেষ্টাই সে করেছে। আর অন্যদিকে দর্শক সারিতে রামিয়াকে দেখে রামিয়ার মা অনেক খুশি হয়ে যায়। অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফেরার সময় অটোতে উঠে রামিয়া তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তার কাছে মাফ চায় এবং তার মাকে প্রথমবারের মতো বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। রামিয়ার মা তো প্রথমে শকড হয়ে যায়, কিন্তু তারপর মুহূর্তেই সে খুশি হয়ে যায়। আসলে সে তো সবসময় তার মেয়ের কাছ থেকে এই ব্যবহারটাই আশা করেছিল। রামিয়ার মা তো রামিয়াকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিল, আর হঠাৎ করে রামিয়ার এমন পরিবর্তনে তার মা তো ভেতর থেকে অনেক খুশি হয় এবং শান্তি পায়। এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়। রামিয়া একটা খুব ভালো জব পেয়েছে এবং সে চাকরি করে টাকা জমিয়ে একটা বাড়িও কিনে ফেলেছে। এখনো সে সিঙ্গেলই আছে, কিন্তু খুব ভালো আছে। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। আসলে টিনেজার থাকার সময় আমরা কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝতে পারি না, আর সেই সময় আমাদের বাবা মা আমাদেরকে চেষ্টা করেন সঠিক পথে নিয়ে আসার জন্য, কিন্তু তখন আমরা আমাদের বাবা মাকে শত্রু মনে করতে থাকি। কিন্তু যত বয়স বাড়তে থাকে ততই আমরা বুঝতে পারি যে আমাদের বাবা মাই আসলে ঠিক ছিল, আর প্রত্যেক মাই তার সন্তানের জন্য সেরাটা করার চেষ্টাই করেন। আর অবশেষে রামিয়াও সেটা বুঝতে পেরেছিল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।